আমি কিভাবে শুরু করব আজকের ভিডিওটা আমি সত্যি জানি না, কোনো আইডিয়া নেই আমার। দেখা যাক কতদূর কি বলতে পারি। মানে এখানে আজকে মূলত আমাদের ইভ্যাকুয়েশন হলো, সেই সঙ্গে সিজ ফায়ার, এইসব নিয়ে কিছু কথা তোমাদের সাথে আমার মনে হয় শেয়ার করাটা দরকার। তো সেই জন্য আজকে জাস্ট আমি ছোট করে তোমাদের একটু জানিয়ে দিই আমাদের ইভ্যাকুয়েশন প্রসেস, প্লাস সেদিন আরও কিছু কিছু ঘটনা ঘটেছে সেইগুলো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেউতি স্টোরিজের একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমার মুখ চোখের অবস্থা খুবই খারাপ, পুরো বসে গেছে, কারণ জার্নির কথাটা বলছি। তো তার আগে বলি যে সেটা আমাকে প্লিজ, মানে আমি খুব একটা প্রেজেন্টেবল হয়ে ভিডিওতে সত্যি আসতে পারিনি। আমি একটু আগে খুব ভালো মতন স্নান টান করলাম। আমরা ব্যাকগ্রাউন্ড দেখে আশা করি কেউ কেউ বুঝতে পারছো যারা আমার শিলিগুড়ির ব্লগ দেখেছো আগে। আমরা বর্তমানে শিলিগুড়িতে আছি। আমরা প্রথমে আর কি দিল্লি থেকে শিলিগুড়ি এসেছি, তারপর এখানে কিছুদিন থেকে কলকাতাও যাব। তো মানে একটা চূড়ান্ত বা বড়সড় একটা অভিজ্ঞতা, যেটার সাক্ষী বোধহয় সেদিন যে কজন আর কি ইভ্যাকুয়েশন প্রসেসে ছিল তারা প্রত্যেকেই। 224 জন এই নাম্বারটি ছিল। এতজন মানুষ ইভ্যাকুয়েশন প্রসেসের মধ্যে দিয়ে সেদিন দেশে ফিরেছে। তো তারা প্রত্যেকেই যা অভিজ্ঞতা সঞ্চার করেছে সেদিন, সেইটা বোধহয় একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলা উচিত। প্রথমত হচ্ছে যে আমরা সেদিন সাংঘাতিক, এটা ছিল 24 জুন। আমরা আমি আগের দিন যে ভিডিওটা তোমাদের পোস্ট করেছি বা তোমাদের সাথে শেয়ার করেছি, সেই ভিডিওটা যেদিন আমি রেকর্ড শেষ করলাম, পোস্ট করলাম, শিডিউল করলাম পরের দিন তোমরা দেখবে বলে, সেই দিনই সন্ধেবেলা আমাকে সৌরভ বললো এম্বাসি থেকে কল এসছে, আমাদের ইভ্যাকুয়েশনের জন্য বলেছে 24 তারিখে। তো আমরা বললাম ঠিকই আছে, তাহলে তো ভালোই ব্যাপার। আমরা শুধু বলছিলাম যে আমাদের কাছে কোনো ফোন আসেনি, অনেকের কাছেই আসেনি, তো ওরা তো করছে, ঠিকই আছে, আমরা গুছিয়ে নেবো। আর একদম লিমিটেড জিনিস, কারণ আবার তো আমাদের ফেরতও আসতে হবে, কাজে আমাদের কোনো ওরকম ব্যাপার ছিল না। আমরা একদম ঠান্ডা মাথায় ছিলাম। এবং পরের দিন আমরা সকাল থেকে একদম নর্মাল খাওয়া দাওয়া করে টোরে কিছুক্ষণ পরে আমরা একটু প্যাকিং করে নিলাম, সব কিছু রেডি করে রাখলাম আগের দিন। দিয়ে তারপরে আমরা ভাবলাম যে ঠিক আছে, বেশিক্ষণ তো ঘুমানোর নেই, কারণ 6টার সময় বলেছে বাস ছাড়বে। বাসটা যাবে হচ্ছে তোমার ইজিপ্ট বর্ডারের কাছে। প্রথমে তোমার ইজিপ্ট বর্ডার হয়ে তারপরে আমাদের আরও একটি বাসে করে এয়ারপোর্ট অবধি নিয়ে যাওয়া হবে। তো এই ফার্স্ট যে বাসটা, সেটা আমাদের শহর রেহবত থেকে ছাড়বে এবং সেটা যাবে হচ্ছে তাবা বর্ডার, ইজিপশিয়ান যে বর্ডারটি রয়েছে। তো সেই অনুযায়ী 6টার সময় বাস ছাড়ার কথা। আমরা তো জানি যে আগে উঠে পড়তে হবে। তো আমি মোটামুটি 3:30 পৌনে 4 নাগাদ উঠে পড়েছিলাম। উঠে পড়ে তারপরে আমার যা কিছু করণীয় ছিল কাজকর্ম সব হয়ে টয়ে চান করতে গেছি। তারপরে সৌরভ বাইরে থেকে একটা নক করেছে, করে বলছে এটা তো কাণ্ড হয়ে গেল। আমি বললাম কি হয়েছে? বলছে সিজ ফায়ার ঘোষণা করে দিয়েছে তো রাত্রিবেলাতে, আমরা তখনও দেখিনি। সিজ ফায়ার ঘোষণা করেছে ট্রাম্প, এবং সে একটা পোস্ট দিয়ে, অনেকেই তোমরা সেই পোস্টটি দেখেছো। তো সেখানে সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাবলিশড হয়েছিল। সেখানে পোস্ট করা রয়েছে যে সিজ ফায়ার, দুটো দেশই রাজি হয়ে গেছে এবং সিজ ফায়ার হয়ে গেছে। আমাদের তখন মাথায় হাত পড়ে গেছে, তাহলে আমরা কি করব? কারণ বেসিক্যালি আমাদের এই সময়তে দেশে আসার তো কোনো প্ল্যানই ছিল না। তখন আমি স্নান টান সেরে সৌরভকে বেরিয়ে এসে বললাম যে আমরা তাহলে কি করব, তুমি বলো। বলছে আমি তো বুঝতে পারছি না আমরা কি করব, কারণ কনস্ট্যান্ট গ্রুপে দেখছি লোকজন লিখছে, এটা কি কোনোভাবে পিছিয়ে দেওয়া যায়? এম্বাসি কি কোনো একটা সিদ্ধান্ত নেবে? এম্বাসি কি বলছে? এরকম ভাবনা চিন্তা করছে। তো এইসব কিছুর পরে আমি এবার তার মধ্যে মাকে মেসেজ করেছিলাম যে মা এরকম এরকম ব্যাপার। মা আমাকে ফোন করেছে, ফোন করে বলছে তাহলে আসার দরকার নেই, ছেড়ে দে। মা তখন একটা অদ্ভুত আর কি স্ট্রেংথ পেয়ে গেছে মনের মধ্যে, দেখছে যে এটা যখন হয়ে গেছে, হয়তো পজিশনে মা নেই, দূর থেকে বলছে, কিন্তু তাহলেও মা বলছিল কোনো দরকার নেই, ছেড়ে দে আসার, আসতে হবে না। বা সৌরভকেও সেম কথা বলছে, সৌরভ আসার কোনো দরকার নেই, তোমরা থেকে যাও। অলরেডি এই বছরের শুরুতেই দেশে এসছিলাম, আমরা ঘুরে গেছি, আবার একটা বড়সড় খরচার ধাক্কা। তো সেই সব ভেবে মা বললো কোনো দরকার নেই, থেকে যাও। তো আমরা প্রচন্ড তারপরে ইনডিসিসিভ হয়ে পড়লাম, এবং তারপরে যেটা হলো যে 5 বার অন্তত আমরা শেল্টারে গেছি সেদিন, সেই সকালবেলায়, যেটা কোনোদিন আমাদের তার আগে অবধি হয়নি। মুহুর্মুহু শুধু ফোনের মধ্যে অ্যালার্ট আসছে আর আমরা শেল্টারে যাচ্ছি। তো এরকম সিচুয়েশনে যে কজন রেহবতের ওই ইনস্টিটিউটের সামনে থেকে আর কি বাসে উঠবে, তারা অলমোস্ট সবাই চলে এসেছে। কারণ কি করা যাবে, আমরা যতবারই ভাবছি যাবো নাকি যাবো না,
সেরকম সিচুয়েশনে হঠাৎ করে ফোনে অ্যালার্ট আসছে, কাছাকাছি শেল্টারের মধ্যে ঢুকতে বলা হচ্ছে, বলছে যে আবার নাকি মিসাইল অ্যাটাক হতে পারে। তো মানে এটা অদ্ভুত ইনডিসিসিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা গেছি, মানে এই ডিলেমাটা বোধহয় আমাদের জীবনে এর আগে কোনোদিন হয়নি। তারপরে যখন বাসে উঠছি তখন আমরা দেখলাম যে না, এটা বোধহয় সেফ নয় সিচুয়েশনটা এই মুহূর্তে, যেরকম চলছে সেটাই আমাদের করা উচিত। সেই অনুযায়ী আমরা প্রথমে গেলাম হচ্ছে বাসে করে গেলাম, আমাদের এলাত নিয়ে যাওয়া হলো। এলাতে আমরা আগে ঘুরেছি, তোমাদের ব্লগে আমি শেয়ার করেছিলাম, দেখতে পারো, পুরোনো ব্লগে আছে। খুবই সুন্দর জায়গা। যাই হোক, সেই সব জায়গা ছাড়ো, ওখানে গিয়ে আমাদের এম্বাসি থেকে কিছু খাবার দেওয়া হলো, সেটা আমরা কিছু খেলাম। তারপরে ওখান থেকে আবার আমরা গেলাম হচ্ছে তাবা বর্ডার থেকে ইজিপ্ট যাওয়ার জন্য যে বর্ডারটি রয়েছে সেটি হলো তাবা বর্ডার। সেইখানে আমরা পৌঁছলাম। এবার তারপরে যা যা তোমার করণীয় থাকে, স্ট্যাম্প দিয়ে দেওয়া হয় তোমার পাসপোর্টে। প্রচন্ড জোরে কেউ একটা আর কি এখানে বাইক স্টার্ট দিচ্ছে, প্লিজ মানে এটা আমাকে একটুখানি ক্ষমা করে দিও, এখানে আওয়াজ বিভিন্ন রকমের হবে, আমি এটা আমার হাতে নেই, আমি কিছু করতে পারবো না এক্ষেত্রে। তো সেক্ষেত্রে যেটা হলো যে তাবা বর্ডার থেকে আমাদের আবার নিয়ে যাওয়া হবে হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো তাবা বর্ডারের ওখানে যা কিছু ফর্মালিটিস ছিল সব কিছু করার পরে আবার আরেকটি বাসে করে আমরা চললাম টুয়ার্ডস দ্য এয়ারপোর্ট। এবার সেটাও আরও একটা বড় সড়ো জার্নি ছিল, এবং আমাদের টোটাল বাস জার্নি মানে দুটো বাস মিলিয়ে প্রায় 12 ঘন্টার একটি প্রলং জার্নি ছিল। এবং সেখানে খাবার দাবারের ব্যবস্থা যা কিছু আমাদের করানো হয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু ইন্ডিয়ান এম্বাসি দায়িত্ব নিয়ে করেছে। প্রথমত হচ্ছে যে যেটা আমরা এলাতে আমরা যে খাবারের প্যাকেটগুলি পেয়েছিলাম সেটি, অ্যাজ ওয়েল অ্যাজ ইজিপ্টের মানে ঢুকে যাওয়ার পরে, বর্ডার ক্রস করে ঢুকে যাওয়ার পরে সেখানে যখন একটি হল্ট করা হলো সেখানেও যে খাবার অ্যারেঞ্জ করা হচ্ছিল সেটাও ইন্ডিয়ান এম্বাসিরই ছিল। তো এইসব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন ইজিপ্টের ওখানে মানে খাবারটা খাচ্ছি এবং রেস্ট, আমাদের বিভিন্ন অপশান দেওয়া হচ্ছিল মাঝে মাঝেই ওয়াশরুমে যাওয়ার জন্য ইত্যাদি। তো সেখানে আমরা সবাই আর কি বলা বলি করছি যে আচ্ছা একবার কি এম্বাসিকে রিকোয়েস্ট করা যায় যে কোনোভাবে আমরা যদি এখান থেকে ভাবি যে ফিরে, কারণ সবার মাথার মধ্যে এটাই চলছে যে সিজ ফায়ার হয়ে গেছে। এই মোমেন্টে ধরো কেউ ভেবেছে পুজোর সময় যাবে, যাদের মানে টিকিট কাটা অলরেডি হয়ে গেছে পুজোর সময় আসার জন্য আগে থেকে, তো তারা ভাবছে যে তাহলে আমরা কি করব, মানে টিকিট কাটা হয়ে গেছে, আমরা তো সেই সময়টা যেতে পারবো না, আমাদের এখন চলে যাওয়া হচ্ছে। কারণ তুমি আসছো, এবার এসেই তো তুমি আর চলে যেতে পারো না আবার ফেরত ইসরায়েলে। প্রথমত তো এয়ার স্পেস ওপেন হয়েছে, তারপরে আরও কিছুদিন লাগবে ফ্লাইট নর্মালসি আসতে, মানে ফ্লাইট কোন রুটের যাবে সেটার একটা ব্যাপার আছে, তোমাকে সেটার জন্য ওয়েট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এতদিন বাদে আবার যখন এসেছো তোমাকে আরেকটু থেকে যেতে হবে, কিছু করার নেই। বেশি দিনের জন্য না হলো অ্যাটলিস্ট 2-3 সপ্তাহ তো তোমাকে থাকতেই হবে অ্যাট এনি কস্ট। তো সবাই এটাই ভাবছে যে তাহলে কি করব, মানে কেউ বুঝতেই পারছে না কি করা উচিত। তো আমরা মোটামুটি জানতামই, আমাদের আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যে এটা আমাদের যারা আর কি ইভ্যাকুয়েশন করানোর ব্যবস্থায় রয়েছে, মানে ফ্লাইট যারা আর কি নিয়ে এসেছে, যে সমস্ত পাইলটরা রয়েছে তারা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের। তো ন্যাচারালি আমাদের মানে ভেতর থেকেই কেমন একটা মনে হচ্ছিল যে বাপরে, কোনোদিন জীবনে আমরা এরকম সামনে থেকে মানে বায়ুসেনার যে এরকম একটা ফ্লাইট দেখবে এটা আমরা কোনোদিন ভাবিনি। প্রথম কথা, এটি ছিল একটি কার্গো ফ্লাইট। তো এই ফ্লাইটগুলোতে মূলত ওই বিভিন্ন ধরনের জিনিস, মানে ধরো কোনো ত্রাণে কোনো জিনিস যাওয়া হচ্ছে, বা অনেক সময় গাড়িও এরকম ফ্লাইটে করে নিয়ে যাওয়া হয় শুনেছি। তো সেরকমই একটা ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছিল, যেটা দেখে বাইরে থেকে আমাদের প্রচণ্ড এক্সাইটমেন্ট প্রথমে হচ্ছিল যে প্রথমবার এরকম কিছু দেখছি, কোনোদিন এক্সপিরিয়েন্স করবো এটা ভাবতেই পারিনি। কারণ এগুলো অত্যন্ত কনফিডেন্সিয়াল জিনিস, তুমি যার জন্য কোনো রকম ছবি, ভিডিওগ্রাফি কোনো কিছু অ্যালাউড নয় এসব ক্ষেত্রে। তো আমাদের তো প্রথম থেকেই এটা মনে হচ্ছিল যে বাপরে, এই জিনিসটা কোনোদিন দেখবো, কারণ আফটার অল ইন্ডিয়ান এয়ারফোর্স এটা মানে করছে অ্যারেঞ্জ, আমরা তো বিশ্বাসই করতে পারি। তো এটার পরে যখন আমরা ফাইনালি উঠতে শুরু করলাম, এবং বললামই আগে যে 224 জন এই টোটাল মানে সংখ্যাটা ছিল ইভ্যাকুয়েশনের, মানে সেদিনের ইভ্যাকুয়েশন প্রসেসে। আমি এরকম কোনো এয়ারফোর্সের ফ্লাইটের ভেতরটা তো আগে কোনোদিন দেখিনি, যার জন্য আমার কোনো আইডিয়া সেরকম ছিল না যে এক্স্যাক্টলি এরকম দেখতে হয়। কোনো সিট নেই, দুধারে দুটো রোতে কিছু কিছু মানে একরকম ভাবে রাখা কিছু কিছু সিট আছে, যেটা একেবারে মানে ওই ওয়ালটার সাথে আর কি অ্যাটাচড, এবং সেখানে তোমার ওই একটা রোয়ের মধ্যে কেউ বসতে পারে। বাকি পুরো মাঝের যে অংশটা সেটা একেবারে ফ্রি, মানে পুরো মানে খোলা ময়দান, ওখানে তোমাকে বসতে হবে, তাও পা মানে লক করে, মানে বাবু হয়ে বসতে হবে।
এবং পুরো একেবারে ওইভাবে লাইন বরাবর কলাম বরাবর, কারণ বুঝতেই পারছো এনারা বায়ুসেনার লোক, এদের তো মানে বোধহয় মিনিট লাগবে বা সেকেন্ড লাগবে একেবারে সব কিছু ফর্মের মধ্যে রাখতে বা অর্গানাইজ করে দিতে। তো লাগেজ টাগেজ সব ওনারাই একেবারে পেছন দিক বরাবর বেঁধে দিয়েছিলেন, মানে আমরা বসেছিলাম আমাদের পেছনে সব লাগেজ ছিল, সেসব তো করে দিয়েছিলই। তার পাশাপাশি আমাদের পুরো অ্যালাইনমেন্ট আমরা যেভাবে বসবো সেটাও ওনারা বলে দিলেন। রাত্রির 1টা নাগাদ ফ্লাইটটি টেক অফ করেছিল এবং আমাদের বলা হলো যে ওই যে স্ট্র্যাপগুলো, মানে যেটা দিয়ে ধরো জিনিস আটকানো হয়, সেই স্ট্র্যাপগুলো সামনে এরকমভাবে ধরতে, মানে বাবু হয়ে তুমি বসেছো আর ওই স্ট্র্যাপগুলো তোমার আগে আগে যেগুলো রয়েছে সেগুলোকে তোমাকে ধরতে হবে, কারণ ফ্লাইটটা যখন টেক অফ করছে তখন মানে পুরো এরকম স্টিপ হয়ে যাচ্ছে। মানে আমার একেই মোশন সিকনেস আছে, আমার যে তখন কি অবস্থা হয়েছিল মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি শুধু ঠাকুরের নাম করে যাচ্ছি, ভগবান এখানে যেন কিছু যেন আমার না হয়, আমার যেন এখানে কোনো রকম সমস্যা না হয়, আমি খালি বারবার এটা বলে যাচ্ছি। তো তারপরে ওরকম করে যখন চলতে শুরু করেছে, আমাদের আগে অ্যানাউন্স করে দেওয়া হয়েছিল যে প্রায় 7 ঘন্টার এটা একটা জার্নি হবে। আমি প্রথম ঘন্টাটা শুধু বসে বসে মানে ভাবছিলাম যে বাকি যে 6 ঘন্টা থাকবে আমি কিভাবে কাটাবো। এবং যারা যারা আমার ভিডিও দেখছো হয়তো এরকম অনেকেই আছে যারা মানে সেই দিন ইভ্যাকুয়েশনে ছিলে, একজনের সাথে আলাপও হয়েছে দিল্লি এয়ারপোর্টে, তো তারা নিশ্চয়ই মানে এই সেম ধারণাটাই করছিল যে কি করে আমি বাকি সময়টা কাটাবো। সব থেকে যেটা ইন্টারেস্টিং ছিল যে বাবু হয়ে ওই যে বসে থাকা, তুমি বোধহয় 5 মিনিট কি 10 মিনিট বসেছি আমরা, সেদিন মনে হচ্ছে আরো তাড়াতাড়ি পায়ে আমাদের ঝিঝি ধরে গেছে, প্রচন্ড জোরে ক্র্যাম্প ধরে গেছে এবং ম্যাক্সিমাম লোকজন উঠে দাঁড়িয়ে পড়ছে। তো এটা আমরা সেদিন করছিলাম, ঠিক আছে, আমিও মাঝে মাঝে 1-2বার উঠে দাঁড়িয়ে পড়েছি, সৌরভও দাঁড়িয়ে পড়েছে। এবং ঘুমোনোর কথা বাদ দাও, তুমি ঢুলে ঢুলে আসবে, মানে ঘুমোনো হবে না ওখানে। তার সত্ত্বেও লোকে এর গায়ে হেলান দিয়ে একটুখানি রেস্ট করেছে, আমি হার্ডলি করেছি, সেটা চেষ্টা করেছিলাম কিন্তু তারপর দেখলাম আমি পারছি না। আর প্লেনের ভেতরটাও একটা মানে একটা অদ্ভুত আবহাওয়া ছিল, খুব যে একদম ঠান্ডা সেরকম না, খুব যে গরম সেরকম না, কিন্তু একটা গরম ভাব ছিল সর্বক্ষণ। তো এর পাশাপাশি আরও একটা জিনিস ছিল যে মানে এত কিছুর মধ্যে ওই প্লেনগুলোতে সাংঘাতিক আওয়াজ হয়, তোমরা হয়তো অনেকেই জানবে, যার জন্য ওনারা কানে ওই গার্ডগুলো পরে থাকেন, প্রচণ্ড জোরে আওয়াজ, সেটা আমরা সর্বক্ষণ শুনছিলাম। তো এবারে আমি মানে ভাবছি যে আমি কিভাবে বাকি সময়টা আমি সারভাইভ করবো এরকম সিচুয়েশনে। মানে এটা যে কি একটা বড়সড়, এবং কোনো জানলা নেই যে তুমি দেখতে পাবে তুমি কোথায় যাচ্ছ কি করছো, আর কনস্ট্যান্ট একটা ওই নসিয়াস মানে ফিলিং আমার মধ্যে চলছিল, মাথা ঘোরা বা গা গুলোচ্ছে এরকম একটা চলছে। প্রথম কথা, তার আগে অতক্ষণের বাস জার্নি, তারপরে এই ফ্লাইটে আমাদের বেশ মানে বারবার আর কি এই জিনিসটা মনে হচ্ছে, আমরা সমানে ভাবছিলাম যে না ঠিক আছে, এত কিছু করে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে, উই শুড বি থ্যাঙ্কফুল এনাফ, আমরা খালি খালি এটাই বলছি। কিন্তু এই যে কষ্টটা, এইটা মানে কোনো বোধহয় অল্টারনেটিভ হয় না গো, এটা যারা আর কি এক্সপিরিয়েন্স করছে একমাত্র তারাই সেন্স করেছে যে এটা কি সাংঘাতিক কষ্ট। এবং তার সঙ্গে এইটা বারবার প্রশ্ন করছি যে আমরা যাচ্ছি কেন, যেখানে সিজফায়ার হয়ে গেছে আমরা কেন এখানে যাচ্ছি এই মুহূর্তে, মানে এটা কনস্ট্যান্ট মনের মধ্যে চলছে। এটা যে কি বড় একটা ডিলেমার মধ্যে আমরা কাটিয়েছি ভাবতে পারবে না। কিছু মানুষকে এরকম চোখের সামনে থেকে দেখলাম যারা ধরো বিভিন্ন ধরনের বড় বড় অপারেশনের সঙ্গে যুক্ত, তাদের মাইন্ডসেট বা তাদের কথা বলার ধরনও কিন্তু একদম আলাদা। তারা প্রথমেই বলে দিয়েছিল, ডিক্লেয়ার করে দিয়েছিল যে এটা তো কোনো নর্মাল ফ্লাইট নয়, এটা মানে বুঝতেই পারছো তোমরা যে ইভ্যাকুয়েশনের জন্য আমরা অ্যারেঞ্জ করেছি, তো আমরা সেই সেবাটা তোমাদের দিতে পারবো না যেটা অন্যান্য ফ্লাইটে তোমরা পেয়ে থাকো। তো আমরা জানি এটা, আমরা কেউ এক্সপেক্টও করিনি এই জিনিসটা। তো যার জন্য মানে একদম লেডিজ অ্যান্ড জেন্টলম্যান এরকম করে করে ফর্মালভাবে যেভাবে কথা বলা হয় সেভাবেই, আর প্রচণ্ড ওনারা উইটি হন। কিছু কিছু সময়তে মানে এত কঠিন অবস্থাতেও ওনারা চেষ্টা করছিলেন লাইট মুডে রাখার, যেটা সত্যিই কমেন্ডেবল। আরও একটা জিনিস যেটা মজার ছিল সেটা হচ্ছে যে ল্যান্ডিংয়ের মানে অনন্তকাল ধরে ধরো মনে হচ্ছে আসছি, 7 ঘন্টা কেটে যাচ্ছে সময়, কিন্তু আমাদের মনে হচ্ছে সময় আর ফুরোচ্ছে না। তো একদম লাস্টের সময়টা এসে আমি প্রচণ্ড অধৈর্য হয়ে গেছিলাম ভেতরে ভেতরে। আমি সৌরভকে বারবার জিজ্ঞেস করে যাচ্ছি আচ্ছা আমরা কি ল্যান্ড করবো না আজকে, আমি আর পারছি না নিতে, এরকম বলে যাচ্ছি। তো সেই মোমেন্টে আমাদের তার কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে, একদম নামমাত্র আমি খেতে পেরেছিলাম, আমার খাওয়ার ইচ্ছেটাই ছিল না। তো কেউ কেউ মানে খাচ্ছিল, আবার কেউ কেউ ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছিল, মানে আমাদের তখন আর ভালো লাগছে না, পোষাচ্ছে না তখন আর। তো সেই সব জিনিসগুলো কিন্তু মানে একদম আমাদের হাতে দিয়ে দেওয়া হচ্ছিল, নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নাও। তারপরেও গার্বেজ ব্যাগ দিয়ে দেওয়া হয়েছিল, নিজেদের মধ্যে তোমরা ডিস্ট্রিবিউট করে ওই গার্বেজগুলো কালেক্ট করে অন্য জায়গায় রেখে দাও। এরকমই হওয়ার কথা, এটাই হচ্ছে স্বাভাবিক। যেটা মজা লেগেছে সেটা হলো যে আমরা
ভেবেছিলাম, ওনারা বলেছিলেন যে 40 মিনিটের মধ্যে ইন্ডিয়ান এয়ার স্পেসে ঢুকবো। 40 মিনিটে ইন্ডিয়ান এয়ার স্পেসে ঢুকবো, তা আমরা ভেবে নিয়েছি অনেকেই যে নেমে যাবো এবার কিছুক্ষণের মধ্যে। তো আমরা অনেকে আর কি খুশি টুশি হয়ে গেছিলাম। পাটা ভালো মতন আর কি লকটা ছাড়ানোর জন্য বেশিরভাগ মানুষই উঠে পড়েছে, পুরো দাঁড়িয়ে রয়েছে। কি মেন পাইলট ছিলেন তিনি প্রচন্ড ওয়েটি মানুষ, তিনি এরকম লোকজন দাঁড়িয়ে পড়ছে দেখে বললেন যে आप लोग खड़े क्यों हो गए, हम लोग को क्या बोला गया है कि आप लोग खड़े हो सकते हैं, बैठ जाइए, अभी भी 2.5 घंटे का सफर है, बैठ जाइए, प्लीज हैव पेशेंस। এরকম ভাবে বলছে। আর আমাদের মানে অত কিছুর মধ্যেও আমরা না নিজেদের মধ্যে বলে বলে হাসছি যে দেখো কিরম ভাবে স্ট্রেট ফরওয়ার্ড এনারা কথা বলেন। তারপরে আমরা ফাইনালি পরের দিন মানে ফ্লাইটে করে এলাম হচ্ছে শিলিগুড়িতে, মানে গতকাল জাস্ট পৌঁছেছি শিলিগুড়িতে। তারপর থেকে মানে এখনো অবধি বারবার খালি ভাবছি আর অবাক হচ্ছে যে কি একটা মানে সময় আমরা কাটালাম এই 2 দিন। এবং আমি ঠিকই করেছি যে এটা আমি ডায়েরিতে লিখে রাখবো, কারণ আমার একজন বান্ধবী বলছে যে তোরা যা অভিজ্ঞতা সঞ্চয় করলি এই কদিনের মধ্যে, এই অভিজ্ঞতা সঞ্চয় থেকে কিন্তু আমার মনে হয় একটা বই লিখে ফেলা যায়। আমি বললাম যে হ্যাঁ আমি ডায়েরিতে এটা লিখে রাখবো। 80 বছর বয়সে গিয়ে যদি আমি বাঁচি তখন আমার যারা পরবর্তী জেনারেশন তারা সব দেখে বলবে যে হ্যাঁ দেখো কত কষ্ট করেছে এরা, এরকম বলবে। সেটা ভেবেছি আমি ডায়েরিতে লিখে রাখবো। যাই হোক, আর বেশি বড় করব না, কারণ এসে যখন পড়েছি আর প্রচুর ওয়েদার চেঞ্জ হয়েছে, যার জন্য শরীরটা একটু ডাউনও হয়ে গেছে। আজকে সকাল থেকে আমি বেশি কিছু খাওয়া দাওয়া করতে পারছি না, আমার ইচ্ছে করছে না, মানে আমার যে একটু খিদে পাওয়া সেটাই আমার মধ্যে এখনো কাজ করছে। আর চেষ্টা করব যে শিলিগুড়িতে যতদিন আছি, কলকাতায় যতদিন থাকবো, ভালো মতন ভ্লগস যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, কারণ ওই জিনিসটা আমার না করলে এই যে একটা নর্মাল লাইফস্টাইল এটাতে আমি ফিরতে পারবো না। আমাকে জোর করে হলেও, মা বলছে জোর করে হলেও ফিরতে হবে, মানে ইমিডিয়েটলি ফিরতে হবে। এটা এরকমভাবে রাখলে বা কনস্ট্যান্ট যদি আমি এটার কথাই ভাবতে থাকি, কনস্ট্যান্ট যদি এই জিনিসটার কথাই আমি মনের মধ্যে রাখতে থাকি যে বাপরে কি সাংঘাতিকভাবে আমরা এলাম, মানে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি 7 ঘন্টা ওরকম একটা এয়ারফোর্সের কার্গো ফ্লাইটের মধ্যে বসেছিলাম, বা তাও বাবু হয়ে। মানে আমি কিভাবে কাটালাম এটা যতবার আমি ভাবছি ততবার আমি কেমন একটা যেন আমার মানে ভেতরে ভেতরে মনে হচ্ছে আমার নশিয়া কাজ করছে বা অশান্তি হচ্ছে। এটা আমাকে কাটাতে হবে। আর অবশ্যই হ্যাঁ, সৌরভও একেবারে ঠিকঠাকই আছে। তোমরা অনেকে সৌরভকে মিস করছো আমি জানি। নেক্সট ভিডিওতে আমি ডেফিনেটলি ওকে নিয়ে আসবো। আর তার সঙ্গে তো এখানে আমার শ্বশুর শাশুড়িও রয়েছেন, তারাও আসবেন আশা করছি। তারাও কীরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন, কনস্ট্যান্ট ফোন কল, ভিডিও কল এইসব করেছেন, এইসব দেখতেই পাবে। আর কিছুদিন পরে আবার আমি কলকাতা যাব, আমার বাবা মাকেও তোমরা দেখতে পাবে। তো সব কিছুই আসছে, প্লিজ একটু ধৈর্য ধরো। আর আমাকে একটুখানি তোমরা মানে আশা করি বুঝতে পারছো, যারা যারা কনস্ট্যান্ট মানে ওয়েল উইশেসে আমাকে পুরো একেবারে মানে ভরিয়ে রেখেছো। এবং যতবার আমি ইউটিউব কমিউনিটি পোস্টটা দেখছি আমি মানে একদম আমি যে কি শান্তি পাচ্ছি তোমাদের এত ভালো কমেন্টসে। আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অনেককেই আমি প্রত্যেকবার কমেন্টে রিপ্লাই করি, আমি এবারে একদম পারিনি, কয়বারই মানে পরিস্থিতিটাই ছিল না রিপ্লাই করার। তাই প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না। আমি একটা দুটো যা ইম্পর্টেন্ট কমেন্ট দেখেছি, যেমন একজন দাদা কমেন্ট করেছিলেন ইসরায়েলের মানে রিসার্চ নিয়ে, এবং আমার মনে হয়েছিল সেই কমেন্টটা বোধহয় অনেকেরই মতামত, মানে যারা যারা ইসরায়েলে আর কি একাডেমিক রিসার্চার হিসেবে কাজ করেন তাদের অ্যাটলিস্ট মানে এই সেম জিনিসটা আমি তার জন্য তাকে রিপ্লাই করতে পেরেছি। কিন্তু আরও অনেক মানুষ যাদের আমি রেগুলার রিপ্লাই করতে আমি পারিনি, প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমি অবশ্যই খুব তাড়াতাড়ি সবাইকে রেসপন্স করব আবার যখন তোমাদের কমেন্ট পাবো অবশ্যই তারপরে, এবং ব্লগ আসবে, ডেফিনেটলি ব্লগ আসবে। তাই প্লিজ বেয়ার উইথ মি, স্টে টিউনড, খুব তাড়াতাড়ি আসবে ব্লগ। আর ব্যাস, তাহলে আজকে এখানেই শেষ করি, আর বড় করবো না, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আর বড় করছি না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। হ্যাঁ, এবার একটা ব্লগই আসবে, আর অন্য কোনো ভিডিও না। অনেক কথা বলে বলে ভিডিও বানিয়েছি, এবার একটা ব্লগ বানাবো। তো টিল দেন ভালো থেকো, আর আজকের মতন জানাই বাই।